বন্ধুরা, এখনো পর্যন্ত কি তোমাদের বাগানের রজনীগন্ধা গাছগুলোতে স্টিক আসছে না? যদি এখনো পর্যন্ত তোমাদের বাগানের রজনীগন্ধা গাছগুলোতে স্টিক না আসে, যদি ফুলের দেখা না পাও, তাহলে আজকের ভিডিওতে মাত্র 3টে কেয়ার টিপস নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ জৈব ফার্টিলাইজারের কথা বলবো। যে ফার্টিলাইজার গাছে প্রয়োগ করার মাত্র 7 দিনের মধ্যেই তোমাদের গাছে কিন্তু স্টিক চলে আসবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, রজনীগন্ধা হলো বাল্ব বা কন্দ জাতীয় গাছ। এপ্রিল অথবা মে মাসে রজনীগন্ধা গাছের কন্দ কিনে এনে আমরা প্রতিস্থাপন করি। তারপর জুলাই অথবা আগস্ট মাসে এই রজনীগন্ধা গাছের স্টিক আসতে শুরু করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কন্দ কিনে এনে আমরা প্রতিস্থাপন তো করি, কিন্তু সেই গাছে কিছুতেই স্টিক আসে না। সবসময় যে প্রচুর খাবার প্রয়োগ করলেই রজনীগন্ধা গাছে প্রচুর স্টিক চলে আসবে তা কিন্তু কখনোই নয়। রজনীগন্ধা গাছের বাল্ব বা কন্দ কেনার সময় লক্ষ্য রাখতে হবে কন্দ বা বাল্ব সেটা কতটা মোটা। যদি কন্দ বা বাল্ব খুব ছোট আকৃতির হয় তাহলে কিন্তু সেই বছর রজনীগন্ধা গাছে স্টিক আসে না। রজনীগন্ধা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর যখন গাছের খুব ভালো গ্রোথ হয়, যখন গাছের ফুল আসার সময় হয়, তখন কিন্তু আমাদেরকে রজনীগন্ধা গাছের পাতা কাঁচির সাহায্যে কেটে দিতে হয়। যদি গাছে প্রচুর পরিমাণে পাতা হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছে স্টিক আসতে চায় না। ঠিক যেমন আমরা রেনলিলির ক্ষেত্রে করি, ঠিক তেমনই কিন্তু রজনীগন্ধা গাছের পাতাও এইভাবে কেটে দিতে হয়। যদি রজনীগন্ধা গাছের খুব ভালো গ্রোথ হয় তাহলে কিন্তু গাছে স্টিক আসে না। যেমন আমাদের অন্যান্য গাছে পাতা অনেক বড় বড় হয়ে যায় কিন্তু গাছে কুঁড়ির দেখা পাওয়া যায় না, ঠিক তেমনই রকমভাবে কিন্তু এই রজনীগন্ধা গাছে পাতা অনেক বড় বড় হয়ে গেলে স্টিক আসতে চায় না। তো প্রথমত যদি গাছে স্টিক অটোমেটিক চলে আসে সেক্ষেত্রে কিছুই করার প্রয়োজন নেই, কিন্তু যখন কুঁড়ি বা স্টিক আসবে না তখন আমাদেরকে এইভাবে পাতাগুলোকে কেটে দিতে হবে। এরপর যে কাজটা করতে হবে, গাছে একবার স্টিক হয়ে যাওয়ার পর সেই স্টিকটাকে আমাদের যখন স্টিক শুকিয়ে আসতে শুরু করবে তখন স্টিকটাকে কিন্তু নিচের দিক থেকে কেটে দিতে হবে। যদি আমরা স্টিকটাকে ভালোভাবে কেটে না দিই তাহলে কিন্তু পরবর্তী স্টিক আর আসতে চাইবে না। একটা টবের মধ্যে যদি আমরা দুটো বড় কন্দ প্রতিস্থাপন করি সেক্ষেত্রে কিন্তু একটা স্টিক আসার পর অন্য কন্দ থেকে আবার কিন্তু স্টিক আসবে। তাই ফুল ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদেরকে সেই স্টিকটাকে গোড়া থেকে কেটে দিতে হবে। তো এই স্টিকটাকে কেটে দেওয়ার পর তোমরা লক্ষ্য করতে পারবে আবারও নতুন করে কিন্তু সাইড থেকে প্রচুর পরিমাণে স্টিক আসছে। এর পরবর্তী যে কাজটা আমাদের করতে হবে, রজনীগন্ধা গাছে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা তৈরি হয়। রজনীগন্ধা গাছের ভিতর থেকে বা সাইড থেকে প্রচুর পরিমাণে আগাছা তৈরি হয়, যেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এগুলোকে দেখে শুনে কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে। এরকম ছোট ছোট যে আগাছাগুলো থাকে এগুলো তো আমরা বুঝতে পারি, কিন্তু অনেক সময় অনেক বড় বড় আগাছা তৈরি হয়ে যায় যেগুলো এমনভাবে ভিতর থেকে চলে আসে আমরা তুলতে পারি না। তো এগুলো যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু গাছের খাবার সেই আগাছাতেই খেয়ে নেবে এবং গাছে কিছুতেই স্টিক আসতে চাইবে না। তো এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। এরপর যে কাজটা করতে হবে, হালকা করে আমাদেরকে টবের মিডিয়া খুশে দিতে হবে। হালকা করে, খুব বেশি ডিপে কিন্তু খসে যাবে না। ওপর থেকে শুধুমাত্র খাবার দেওয়ার জন্য আমাদেরকে হালকা করে মাটিটাকে খুশে দিতে হবে। বন্ধুরা, রজনীগন্ধা গাছ প্রতিস্থাপন করার সময় আমাদেরকে সবসময় একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি করতে হয়। রজনীগন্ধা গাছ সবসময় বেলে মাটিতে ভালো হয়। যদি তোমাদের বাগানের মাটি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 40% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট আর 30% বালি একসাথে 3টে উপাদান মিশিয়ে এই গাছের কন্দ প্রতিস্থাপন করতে হবে। তবেই কিন্তু সেই কন্দে ভালোভাবে স্টিক আসবে। তা না হলে কিন্তু কন্দ প্রতিস্থাপন করার পর সেই কন্দের ভালো বিস্তার হবে না, শিকড়ের ভালো বৃদ্ধি হবে না, যার ফলে কিন্তু গাছে কিছুতেই কুঁড়ি আসবে না। এরপর আসি খাবার প্রয়োগের কথায়। রজনীগন্ধা গাছে যদি দেখো যে কিছুতেই কুঁড়ি আসছে না, অথবা যদিও বা কুঁড়ি এসে যায় বা স্টিক এসে যায়, সেক্ষেত্রেও আমরা কি খাবার প্রয়োগ করব। তো প্রথমেই আমরা মাটিটা হালকা করে খুশে নেওয়ার পর 3 থেকে 4 মুঠো পরিমাণ টবের সাইজ অনুযায়ী কম্পোস্ট প্রয়োগ করব। রজনীগন্ধা গাছের কন্দ সবসময় 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে হয়, তবেই কিন্তু গাছে স্টিক আসবে। তাই সবসময় ছোট টবে নয়, বড় টবে প্রতিস্থাপন করবে। তো কম্পোস্ট প্রয়োগ করার পর যে খাবারটা আমরা এখানে প্রয়োগ করব এটা হলো ডিএপি। তোমরা রাসায়নিক ডিএপি অথবা বায়ো ডিএপি দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, অথবা প্রোম ফার্টিলাইজার ব্যবহার করতে পারো। তো এখানে আমি বায়ো ডিএপি ব্যবহার করছি। বায়ো ডিএপি 10 থেকে 15 দানা টবের কিনারা বরাবর আমি কিন্তু এখানে প্রয়োগ করলাম। যদি রাসায়নিক ডিএপি দাও সেক্ষেত্রেও এরকম 10 থেকে 12 দানা টবের মিডিয়াতে টবের কিনারা বরাবর প্রয়োগ করতে হবে। ফসফরাস সমৃদ্ধ খাবার কিন্তু আমাদেরকে দিতেই হবে গাছে স্টিক বা কুঁড়ি আনার জন্য। এরপর যে খাবারটা আমরা এখানে দেবো এটা হলো নিমখোল। নিমখোল 1 চামচ অথবা বড় সাইজের টব হলে 2 চামচ পরিমাণ টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণ নিমখোল টবের কিনারা বরাবর ছড়িয়ে দিলাম।
এরপর দিতে হবে আমাদেরকে পটাশিয়াম সমৃদ্ধ খাবার। বন্ধুরা, পটাশিয়াম সমৃদ্ধ খাবার বিভিন্ন ধরনের হয়, তো আমি যেহেতু জৈব উপায়ে বাগান করি সেহেতু আমি কিন্তু এখানে জৈব পটাশিয়াম ব্যবহার করব। তোমরা এখানে চাইলে কিন্তু রাসায়নিক পটাশও দিতে পারো, তো হাফ চামচ পরিমাণ লাল পটাশ অথবা হাফ চামচ পরিমাণ সাদা পটাশ দিতে পারো। তো আমি এখানে ব্যবহার করছি কলার খোসার গুঁড়ো। কলার খোসা, এখন যেহেতু বর্ষাকাল তাই কলার খোসা রোদ্দুরে তো দেওয়া সম্ভব নয়, তাই যে কোনো ছায়া জায়গায় কলার খোসাকে রেখে দিতে হবে। যখন কলার খোসা দেখবে সামান্য একটু কালো হয়ে গেছে, একটু শুকিয়ে এসেছে, তখন ছোট ছোট টুকরো টুকরো করে তোমরা কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। কিন্তু যদি আবহাওয়া ভালো থাকে, যদি রোদ্দুর হয়, সেক্ষেত্রে একটু রোদ্দুরে রেখে দেবে এবং সামান্য একটু হালকা করে গুঁড়ো করে নেবে, খুব বেশি গুঁড়ো না হলেও চলবে। তো দেখো আমি এখানে 3 চামচ পরিমাণ, একটা 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো প্রয়োগ করলাম। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু 5 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। বন্ধুরা, এই প্রত্যেকটা খাবার প্রয়োগ করার পর এখানে দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। যদি টবের মিডিয়া হালকা ভেজা থাকে সেক্ষেত্রে জল কিন্তু আমাদেরকে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে, অতিরিক্ত মাত্রায় জল দেওয়ার প্রয়োজন নেই। রজনীগন্ধা গাছ যেহেতু উষ্ণ আবহাওয়া পছন্দ করে, তাই যেখানে খুব ভালো রোদ্দুর আছে সেখানেই কিন্তু আমাদেরকে রজনীগন্ধা গাছ রাখতে হবে। বন্ধুরা, এই সমস্ত খাবার প্রয়োগ করার পর আমাদেরকে গাছে দিতে হবে কীটনাশক। তো এখানে আমি সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক প্রয়োগ করব। এটা হলো কর্পূর। কর্পূর দশকর্মা দোকানে বা কোনো গ্রসারি শপে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। একটা অথবা দুটো কর্পূর গুঁড়ো করে নিয়ে এরকমভাবে গাছের উপরে ছড়িয়ে দিতে হবে। রজনীগন্ধা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ এবং পিঁপড়ের আক্রমণ খুব বেশি হয়। যদি পিঁপড়ে তোমাদের কন্দ খারাপ করে দেয় তাহলে কিন্তু গাছে স্টিক আসবে না। তো ঠিক যেখান থেকে স্টিক উঠবে ঠিক সেই জায়গায় কিন্তু মিলিবাগের আক্রমণ হয়। তো ঠিক দেখো এই যে মিডিলে, এখানে কিন্তু আমার গাছেও মিলিবাগের আক্রমণ হয়েছিল। তো আমি এরকমভাবে কর্পূর একটু গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছিলাম, তো যার ফলে ধীরে ধীরে কিন্তু পিঁপড়ে চলে গেছে এবং মিলিবাগও চলে গেছে। তাছাড়া নিম তেল অবশ্যই কিন্তু প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে। তো এগুলো করলে তোমরা দেখবে তোমাদের গাছে মিলিবাগ বা পিঁপড়ের আক্রমণ অনেকটাই কমে যাবে। তো গাছে যদি প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয় তোমরা কিন্তু অবশ্যই কর্পূরের গুঁড়ো ব্যবহার করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো এই ছিল রজনীগন্ধা গাছের পরিচর্যার ভিডিও। যদি তোমাদের গাছে স্টিক না আসে সেক্ষেত্রে গাছ ফুল সানলাইটের মধ্যে রাখো, কন্দ সবসময় বেলে মাটিতে প্রতিস্থাপন করো, তাহলে গাছের কন্দের ভালো বৃদ্ধি হবে, যার ফলে গাছে স্টিক আসবে। এবং যে খাবারটা দেখালাম এটা মাসে একবার প্রয়োগ করো, তাহলে দেখবে যে তোমাদের গাছে প্রচুর পরিমাণে স্টিক আসছে। তো বন্ধুরা, এই ছিল রজনীগন্ধা গাছের পরিচর্যার ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের কাজে আসবে, তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর কিন্তু অনুপ্রেরণা যোগায়। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।